আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, বিজনেস স্টাডিজ একাডেমিকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা 4 নাম্বার ক্লাস করব। 4 নাম্বার ক্লাসে কি শিখব? 4 নাম্বার ক্লাসে আমাদের যে ফরম্যাট অন আছে সেই ফরম্যাট অনের একটা ম্যাথ শিখব, জটিল ম্যাথ, এবং 2 নাম্বারে হচ্ছে আমরা ফরম্যাট 2 আলোচনা করব। ফরম্যাট 2 এ ছিল হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট। এই ক্যাশ ম্যানেজমেন্ট আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে সরাসরি একটি ম্যাথ করে ফরম্যাট 2 এ চলে যাই আমরা। আজকে আমরা 4 নম্বর ম্যাথ করব। ভিডিও লেকচারে 6 নম্বর ম্যাথ এবং সাজেশানে যে 4 নম্বর ম্যাথ দেওয়া আছে এই 4 নম্বর ম্যাথ আমরা আজকে সলভ করব। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে কি বলা হয়েছে লক্ষ্য করবেন। বলেছে ABS লিমিটেড has been operating 24,000 units of production per year with the following cost structure during 2030। তাহলে আমাদের প্রোডাকশন ইউনিট কত পেলাম আমরা? 24,000। এই যে এটা হচ্ছে আমাদের প্রোডাকশন ইউনিট। বলেছে কি কি র মেটেরিয়ালস কত আছে দেখেন, 60 টাকা পার ইউনিট। ডিরেক্ট ম্যাটেরিয়ালস, এই ডিরেক্ট ম্যাটেরিয়ালস কত আছে? 50 টাকা। এই 50 টাকার মধ্যে আছে 40% ফিক্সড, মানে 50/40% দিলেই আমাদের যে 60% ডিরেক্ট লেবার আছে সেটা হচ্ছে আমাদের চলে আসবে, পেয়ে যাব। এই ডিরেক্ট লেবার 50 টাকা আছে, 50 টাকার মধ্যে 40% ফিক্সড অন্তর্ভুক্ত আছে। ফ্যাক্টরি ওভারহেড 80% ফিক্সড, কত আছে? 40 টাকা। সেম সিস্টেম। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স বা কস্ট দেওয়া আছে কত? 10 টাকা। তাহলে আমাদের টোটাল কস্ট পেলাম আমরা 160 টাকা, মানে 160 টাকা। প্রফিট কত পেয়েছি আমরা? 40 টাকা দেওয়া আছে, আর সেলিং প্রাইস পেয়েছি আমরা কত? 200 টাকা। এবং নিচে বলা হয়েছে অ্যাজ অন 31st December 2013 দ্য কোম্পানি হ্যাড ফলোয়িং ব্যালেন্স, মানে 31শে ডিসেম্বর 2013 তারিখে কোম্পানির কিছু ব্যালেন্স ছিল। কি কি ছিল? ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস ছিল 3,60,000 টাকা। ইনভেন্টরি অফ ওয়ার্কিং প্রসেস অথবা WIP ছিল 2,20,000 টাকা। ইনভেন্টরি অফ ফিনিশড গুডস ছিল 7,20,000 টাকা। এটা ছিল কি বছরের শেষে। বলা হয়েছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য ডিম্যান্ড অফ ইটস প্রোডাক্ট উইল ইনক্রিজ অ্যান্ড দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু ইনক্রিজ প্রোডাকশন বাই 50% ইন দ্য নেক্সট ইয়ার। মানে এই বছরে কোম্পানি যা প্রোডাকশন করেছে, মানে 24,000, কোম্পানি চিন্তা ভাবনা করছে যে পরবর্তী বছরে কত? 50% বৃদ্ধি করবে উৎপাদন। ইনক্রিজ মানে 50% বৃদ্ধি করবে। তাহলে যদি 24,000 ইউনিট এবছর উৎপাদন করে থাকে, তাহলে যদি পরবর্তী বছরে যদি 50% বৃদ্ধি করে, তাহলে এটার 50% কত হয়? 12,000 টাকা। এই 12,000 টাকা এটার সাথে যোগ হবে, যোগ 24,000 টাকা। যেটা হবে সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। It is expected that the increased volume of purchased the supplier of raw materials will reduce direct materials cost by 10%। অর্থাৎ বলা হয়েছে যদি এটা বাড়ে তাহলে আশা করছে যা সাপ্লায়ার অফ র মেটেরিয়ালস, মানে যে র মেটেরিয়ালস আছে না, এই র মেটেরিয়ালস কত? রিডিউসড মানে কমে যাবে। যে রিডিউসড মানে কমে যাবে 10%। যদি 50% বৃদ্ধি পায় তাহলে র মেটেরিয়ালস কমে যাবে 10%। ক্রেডিট পিরিয়ড অ্যালাউড টু ডেবটর্স 3 months। এই যে আমাদের ক্রেডিট টু ডেবটর্স অ্যালাউড, ডেবটর্স পেলাম আমরা 3 months অ্যান্ড ক্রেডিটর্স অ্যালাউড 2 months, মানে ক্রেডিটর্স পেলাম আমরা কত? 2 months। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়াজেস 15 days অ্যান্ড আদার এক্সপেন্স ইজ 1 month। এবং লাস্টে বলা হয়েছে কি ইউ আর রিকোয়ার্ড টু এস্টিমেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর দ্য 2013 অ্যাজুমিং ক্যাশ ব্যালেন্স রিকোয়ারমেন্টস অফ 3 লাখ টাকা। এই ছিল প্রশ্ন। এখন এখানে কিছু নতুন নতুন জিনিস আছে, সেই নতুন নতুন জিনিসগুলো আমি ভালো করে বুঝিয়ে দেবো। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না এবং খুব সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি সমাধানে চলে যাই। তো প্রথমে আমাদেরকে কিছু ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং নাম্বার 1, প্রোডাকশন কোয়ান্টিটি, মানে আমাদেরকে প্রথমে প্রোডাকশনটা বের করে নিতে হবে, কারণ প্রশ্নপত্রে প্রোডাকশন দেওয়া হচ্ছে 24,000 এবং প্রশ্নে আবার বলা হয়েছে
পরবর্তী বছরে 50% বৃদ্ধি পাবে। তাহলে আমাদের প্রেজেন্ট প্রোডাকশন কত আছে প্রশ্নপত্রে? 24,000 ইউনিট। এবং প্রপোজড প্রোডাকশন মানে যে 50% ইনক্রিজড করবে, যে একটা অফার দিয়েছে, সেটার প্রোডাকশন কত? তাহলে 24,000 গুণিত 50%। তাহলে 24,000-এ 50% হয় কত? 12,000 টাকা। আর আমাদের বর্তমান প্রোডাকশন কত? 24,000 টাকা, সরি 24,000 ইউনিট। তাহলে 24,000 12,000 হয় 36,000 ইউনিট। এই 36,000 ইউনিট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তারপর আমাদেরকে ইউনিট কস্ট পার বের করতে হবে, কস্ট পার ইউনিট। তাহলে এখন ইউনিটের কস্ট কী বের করতে হবে? র মেটেরিয়ালস বলা হয়েছে, প্রশ্নপত্রে বলা হয়েছে, দেখেন যে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য ইনক্রিজড ভলিউম অফ পারচেস দ্য সাপ্লায়ার অফ র মেটেরিয়ালস উইল রিডিউসড ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট বাই 10%। মানে আমাদের 10% বাদ দিতে হবে কিসে থেকে, বা কমে যাবে? ডিরেক্ট ম্যাটেরিয়ালস অফ র মেটেরিয়ালস থেকে। ডিরেক্ট ম্যাটেরিয়ালস অথবা র মেটেরিয়ালস একটাই, সেখান থেকে আমাদের 10% বাদ দিতে হবে। তাহলে 60 গুণিত 10%, তাহলে 60-এ 10% কত হয় আমাদের? 6 টাকা। তাহলে 60 থেকে 6 বিয়োগ দিলে কত হয়? 60, এই যে বিয়োগ 60-এর 10% 6, তাহলে 60 থেকে 6 বাদ দিলে হয় আমাদের 54 টাকা। এটা হচ্ছে আমাদের র মেটেরিয়ালসের ইউনিট, কস্ট ইউনিট। তারপর আছে লেবারের প্রশ্নপত্রে বলা হয়েছে কি, এখানে লেবারে দেখেন প্রশ্নপত্রে বলা হয়েছে যে 40% ফিক্সড, অর্থাৎ যে 50 টাকা আছে এর মধ্যে 40% আছে ফিক্সড আর 60% আছে কি ভ্যারিয়েবল। তাহলে আমাদেরকে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে, ফিক্সডটা বাদ দিতে হবে। তাহলে 60% যে ভ্যারিয়েবল সেটা আমাদেরকে বের করতে হবে। এই কারণে দেখেন যে ভ্যারিয়েবল এবং 60 এবং কি ফিক্সড দুইটা মিলে যোগ করতে হবে। তাহলে ভ্যারিয়েবল 50 গুণিত 60%, মানে 40% যদি ফিক্সড হয় তাহলে 60% হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তাহলে 50-এ 60% হয় কত? 30 টাকা। আর ফিক্সড দেখেন, ফিক্সডও বের করেছি, ফিক্সড প্রশ্নপত্রে দেওয়া আছে কত? 40%। চাইলে যে 50 গুণিত 40% গুণিত আবার 24,000, অর্থাৎ 24,000 ইউনিট। এই 24,000 ইউনিট আমাদের কোথা থেকে আসলো? এটা আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে। প্রশ্নপত্রে যে 24,000 পুরানা ইউনিট আছে না, পুরাতন ইউনিট অপারেটিং মানে কাজকর্ম চলছিল, সেই পুরানো ইউনিট দিয়ে গুণ এবং নতুন ইউনিট দিয়ে ভাগ, তাহলে আমাদের ফিক্সডটা বের হয়ে যাবে। তাহলে ফিক্সড ফ্যাক্টরিয়াল ওভারহেড আমরা পেলাম কত, বা ফিক্সড এক্সপেন্স, লেবারের ফিক্সড এক্সপেন্স পাইলাম আমরা 13 টাকা 33 পয়সা। তাহলে ভ্যারিয়েবল পেয়েছি আমরা 30 টাকা এবং ফিক্সড পেয়েছি 13 টাকা 33 পয়সা। এই দেখেন ফিক্সড 50 টাকা গুণিত যে 40% ফিক্সড ছিল সেইটা, আবার গুণিত যে মানে ওল্ড ইউনিট, আবার কি নিউ ইউনিট, এর মধ্যে হবে কি ওল্ড ইউনিট গুণ হবে এবং নতুন ইউনিট ভাগ হবে, দিয়ে আমাদেরকে ফিক্সডটা বের করতে হবে। তাহলে আমাদের লেবারের কস্ট পার ইউনিট কত পেলাম আমরা? 30 আর 13 টাকা 33 পয়সা সমান হয় 43 টাকা 33 পয়সা। অথবা আমরা সরাসরি 43 টাকা লিখতে পারি, তো পয়সা যেহেতু এসেছে সেহেতু আমরা এটা লেখাই উত্তম হবে। এবং আছে কি ওভারহেড, এই ওভারহেডটা সেম, ওভারহেডও প্রশ্ন বলা হয়েছে যে 80% ফিক্সড, তার মানে হচ্ছে 20% ভ্যারিয়েবল। তাই যে ভ্যারিয়েবল 40 গুণিত কত 20% ইকুয়াল হয় কত? 40-র 20% ও 40 টাকার 20% হয় 8 টাকা। এই যে 8 টাকা হচ্ছে ভ্যারিয়েবল। আর ফিক্সড বলা হয়েছে কত? 80%। ওই যে আমি বললাম সেম, পুরানা ইউনিটের সাথে গুণ হবে আর নতুন ইউনিটের সাথে ভাগ হবে। তাহলে ফিক্সড 40 গুণিত 80% গুণিত পুরানা ইউনিট কত? 24,000 ইউনিট ভাগ নতুন ইউনিট কত? 36,000। এই 36,000 ইউনিট ইকুয়াল আমাদের তাহলে ফিক্সড কত টাকা পেলাম আমরা? 21 টাকা 33 পয়সা। তাহলে 8 টাকা আর 21 টাকা 33 পয়সা হয় কত আমাদের? 29 টাকা 33 পয়সা। এর সাথে আমাদের কি যোগ করতে হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স। এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স আমরা কিভাবে যোগ করব, কেন যোগ করব, এটা আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে না? আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি প্রশ্নপত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স থাকে তাহলে যখন ওভারহেডের আমরা কাজ করব তার সাথে আমাদেরকে ওভারহেড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স এটা যোগ করতে হবে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স কস্ট ছিল কত? 10 টাকা। আমি দুঃখিত, এটার কোনো কাজ হবে না, এটা সরাসরি এখানে বসে গেল। তাহলে আমাদের টোটাল এখন টাকা বা কস্ট পার ইউনিট, টোটাল কস্ট পার ইউনিট আমরা যোগ করে নিই। টোটাল কস্ট পার ইউনিট র মেটেরিয়ালস আমরা কত পেয়েছি? 54 টাকা।
এই যে আমি সবুজ কালি দিয়ে ঘিরে দিচ্ছি, 54 টাকা পেয়েছি আমরা র মেটেরিয়ালস। লেবার পেয়েছি কত, 43 টাকা 33 পয়সা। ওভারহেড পেয়েছি আমরা কত, 29 টাকার। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স পেয়েছি আমরা 10 টাকা, 10 টাকা। এই টোটাল 4টা টাকার পরিমাণ যোগ করে হয় আমাদের 136 টাকা 66 পয়সা। এই 136 টাকা 66 পয়সা হচ্ছে আমাদের কি কস্ট পার ইউনিট। তারপরে আমাদের পরবর্তী ওয়ার্কিংয়ে চলে যাই। পরবর্তী ওয়ার্কিং হচ্ছে কি ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্ক অথবা WIP। তো ওয়ার্ক ইন প্রসেস আমরা বের করি। ওয়ার্কিং প্রসেস হচ্ছে র মেটেরিয়াল, সেখানে যেহেতু কমপ্লিটেশন স্টেজ দেওয়া নেই, হ্যাঁ, যে কত পার্সেন্ট কমপ্লিটেশন স্টেজ দেওয়া নাই প্রশ্নপত্রে, যার কারণে আমাদের র মেটেরিয়ালসে 100% ধরতে হবে, লেবার এবং ওভারহেডে 50% ধরতে হবে। এটা নোটে সুন্দর করে উল্লেখ করা দেওয়া আছে। তাহলে র মেটেরিয়ালস আমরা কত পেয়েছি, 54 টাকা ইউনিট পেয়েছি, যেটা 2 নাম্বার ওয়ার্কিংয়ে করলাম, মানে আগের ওয়ার্কিং করলাম সেখানে। তাহলে 54 100% হয় কত, 54 টাকা। লেবার পেয়েছিলাম কত, 43 টাকা 33 পয়সা। এর 50% হয় কত, 21 টাকা 67 পয়সা। ওভারহেড আমরা পেয়েছিলাম কত, 29 টাকা 33 পয়সা, এবং এর 50% হয় 14 টাকা 67 পয়সা। এই দেখেন 2 নাম্বার যে ক্যালকুলেশনে কস্ট পার ইউনিট বের করলাম আমরা, এগুলাই হচ্ছে কস্ট পার ইউনিট। এগুলোর মধ্যেই আমরা 54 100% ধরেছি, 43-এ 50% ধরেছি, এবং ওভারহেডের আমরা 50% ধরেছি। এখান থেকে আমরা কস্ট পার ইউনিট নিয়ে আমরা কাজ করেছি। তাহলে আমাদের ওয়ার্কিং প্রসেস কত হলো, টোটাল 90 টাকা 34 পয়সা। তারপরে আমাদের কী বের করতে হবে, ফিনিশ গুডস কত পেয়েছি আমরা, র মেটেরিয়ালসে 100%, লেবার 100%, ওভারহেড 100%। এটা আমরা পূর্বের অঙ্কে সব অঙ্কেই বের করেছি। তাহলে 54 টাকা 43 টাকা 33 পয়সা এবং 29 টাকা 29 পয়সা। তাহলে আমাদের টোটাল টাকা হলো কত, 126 টাকা 66 পয়সা। এটা হচ্ছে আমাদের কি ফিনিশ গুডস। এখন প্রশ্নপত্রে একটা জিনিস দেওয়া নাই, সেটা কি জিনিস দেওয়া নাই, সেইটা হচ্ছে যে হোল্ডিং পিরিয়ড। এই হোল্ডিং পিরিয়ডটা কিন্তু দেওয়া নাই, যে ধরেন আপনার কত, মানে র মেটেরিয়ালস কত মাস বা কত দিন, তারপর লেবার এবং ওভারহেড, এগুলা কিন্তু দেওয়া নেই। শুধুমাত্র একটা জিনিস দেওয়া আছে, ওয়াজেস দেওয়া আছে কত, 1 মান্থ। তাহলে আমাদেরকে র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস এবং ফিনিশ গুডস, এই তিনটার আমাদেরকে হোল্ডিং টাইম বের করতে হবে। এই তিনটার হোল্ডিং টাইম কিন্তু আমাদের প্রশ্নপত্রে দেওয়া নাই। কী কী দেওয়া নাই, সেটা হচ্ছে র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস আর কি ফিনিশ গুডস। এই তিনটা জিনিসের আমাদের হোল্ডিং টাইম দেওয়া নাই। এই তিনটা জিনিসের হোল্ডিং টাইম আমরা বের করব। তো হোল্ডিং টাইম বের করার সূত্র কি, সেটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড ইকুয়াল রিকোয়ার্ড অ্যামাউন্ট গুণিত টোটাল টাইম। রিকোয়ার্ড অ্যামাউন্ট বলতে এখানে বোঝানো হয়েছে প্রশ্নপত্রে যে মোট টাকাটা থাকবে। তাহলে প্রশ্নপত্রে আমাদের ক্যাশ ব্যালেন্স কত আছে, 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা হচ্ছে রিকোয়ার্ড অ্যামাউন্ট, সরি এইটা রিকোয়ার্ড অ্যামাউন্ট না। এখানে আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে, দেখেন, ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস 3,60,000 টাকা, ইনভেন্টরি ওয়ার্কিং প্রসেস 2,20,000 টাকা, এবং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস 7,20,000 টাকা। এই তিনটা হচ্ছে আমাদের কি, এই যে রিকোয়ার্ড অ্যামাউন্ট। হ্যাঁ, এই অ্যামাউন্টের ওপর ভিত্তি করে আমাদেরকে এখন হোল্ডিং পিরিয়ড বের করতে হবে। এই প্রশ্নটা যদি আসে তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমাদের হোল্ডিং পিরিয়ডের সূত্রটা কী ছিল, রিকোয়ার্ড অ্যামাউন্ট গুণিত টোটাল টাইম ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট। এখানে টোটাল অ্যামাউন্ট বলতে কোনটাকে বোঝানো হয়েছে, এই যে প্রোডাকশন ইউনিট গুণিত এই যে কস্ট ইউনিটগুলো থাকবে। হ্যাঁ, তাহলে আমরা বের করে নিই। প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রসেসের, সরি ওয়ার্কিং প্রসেস না, এখানে হবে কি র মেটেরিয়ালস, সরি ইদানিং খুব ভুল হচ্ছে, এখানে র মেটেরিয়ালস হবে। তাহলে র মেটেরিয়ালসের আমাদেরকে হোল্ডিং পিরিয়ড বের করতে হবে কি কি। তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট ছিল প্রশ্নপত্রে কত, র মেটেরিয়ালসের 3,60,000 টাকা। তাহলে আমরা 3,60,000 গুণিত টোটাল টাইম হচ্ছে মানে 1 বছর। তাহলে 1 বছর সমান কত, 360 দিন ডিভাইডেড বাই 24,000 গুণিত 60। এখানে প্রশ্নপত্রে দেওয়া আছে, এই যে দেখেন, র মেটেরিয়ালস কত কস্ট ছিল 60 টাকা, এ 60 দিয়ে গুণ করলাম। তাহলে ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেলাম কত, 90 দিন। এই 90 দিন হচ্ছে র মেটেরিয়ালসের
হোল্ডিং পিরিয়ড। তারপরে আসে কি ওয়ার্ক ইন প্রসেস। তাহলে ওয়ার্ক ইন প্রসেসের হোল্ডিং পিরিয়ড সূত্র হচ্ছে, আমাদের প্রশ্নপত্রে ছিল কি যে রিকোয়ার্ড অ্যামাউন্ট ছিল প্রশ্নপত্রে কত 2,20,000 গুণিত টোটাল টাইম 360 মানে 1 বছর ডিভাইডেড বাই 24,000 ইউনিট গুণিত 105। এই 105টা আবার কোথা থেকে পেলাম আমরা? এই যেখানে সাইডে আমি নোট করে দিয়েছি দেখেন হেয়ার। আমরা জানি যে ওয়ার্কিং প্রসেস সব কাজের জন্য 50% না, ম্যাটেরিয়াল 100%, লেবার 50% এবং ওভারহেড 50% নেওয়া হয়। তেল 100% 60 টাকা, লেবার প্রশ্নপত্রে দেওয়া আছে 50 টাকা পার ইউনিট, মানে 50 টাকা ইউনিট দেওয়া আছে, এটার 50% হয় কত 25 টাকা, এবং ওভারহেড 40 গুণিত 50% 40 টাকা প্রশ্নপত্রে দেওয়া আছে। এই যে দেখেন এখানে দেখেন যে র মেটেরিয়াল 60 টাকা পেয়ে গেছি আমরা, ডিরেক্ট লেবার 50 টাকা দেওয়া আছে, এই 50 টাকার 50% এবং ফ্যাক্টরি ওভারহেডে 40 টাকার 50%, তাহলে 25, 20 আর 60 যোগ করলে হয় আমাদের কত 105। এই 105 টাকা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রসেসের অ্যামাউন্ট। তাহলে ক্যালকুলেশন করে পাই আমরা কত 31.429 দিন। যেহেতু দিনের হিসাব এখানে দশমিকে করা যায় না, হ্যাঁ, সেহেতু আমাদেরকে এটা 32 লিখলেই ভালো হবে, 31 না লিখে। তারপরে কি আছে ফর ফিনিশ গুডস, সেম জিনিস, হোল্ডিং পিরিয়ড 7,20,000 টাকা গুণিত 360 অর্থাৎ রিকোয়ার্ড অ্যামাউন্ট গুণিত টোটাল টাইম, নিচে টোটাল অ্যামাউন্ট বলছে পুরানা ইউনিট গুণিত নতুন ইউনিট, নতুন কস্ট পার ইউনিট। তাহলে আমাদের এইটা আবার 150 টাকা আবার কোথা পেলাম? কারণ আমাদের ওয়ার্কিংয়ে জানি যে ফিনিশ গুডসের সবসময় 100%গুলাই ধরতে হয়। তাহলে ম্যাটেরিয়াল 100% 60 টাকা, লেবার 100% 50 টাকা বা 50 টাকা এবং ওভারহেড 100% 40 টাকা। তাহলে আমাদের টোটাল হয় কত 150 টাকা। এই 150 টাকা হচ্ছে আমাদের কি ফিনিশ গুডসের ইউনিট মূল্য। তাহলে আমাদের ক্যালকুলেশন করে আসে ফিনিশ গুডসের কত 72 দিন। তাহলে আমাদের হোল্ডিং পিরিয়ড হয়ে গেল। সব কিছুই আমরা বের করে নিলাম, এখন শুধু ছকে বসাবো, অঙ্ক শেষ। যা অঙ্কের ছক কই? আমি অঙ্কের ছক করে অঙ্ক করে দেব না, বিগত 6টা অঙ্ক করেছি, এই 6টা অঙ্ক বুঝে আপনারা এই ছকটা অনুসারে ছকটা করবেন, নতুন কিচ্ছু হবে না, পুরনো অঙ্ক নিয়মই অঙ্ক হবে, শুধুমাত্র আমি ওয়ার্কিংগুলো করে আপনাদেরকে বের করে দিলাম। এখন আপনারা অঙ্কগুলো করে আমাকে ইনবক্সে পাঠাবেন। তো আমরা কথা না বাড়িয়ে এখন 2 নম্বর ফরম্যাটে চলে যাব, সেটা হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট। ক্যাশ ম্যানেজমেন্ট এই ফরম্যাটের মাত্র 5টা সূত্র আছে। এই 5টা সূত্র যদি মুখস্থ করেন, এই ফরম্যাট থেকে একটা অঙ্ক আসলে বি পাঠে আপনারা আটকেবেন, এবং সূত্রগুলো খুবই ছোট ছোট। সেই সূত্রগুলো কি কি একবার তার আগে আমরা পূর্ণরূপগুলো জেনে নিই। পূর্ণরূপ প্রথমে আছে কি এসিপি। এসিপির মানে হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এই এসিপি হচ্ছে কি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। 2 নম্বরে হচ্ছে কি এপিপি মানে হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। 3 নম্বর আছে এআই অর্থাৎ অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। আর টি হচ্ছে কি টোটাল ক্যাশ। এই ছিল পূর্ণরূপ। তো আমাদের এখানে যে সূত্রগুলো হয় সেই সূত্রগুলো আমি বলে দিই। প্রথমে আমাদের কি কি সূত্র আছে? অপারেটিং সাইকেল অর্থাৎ ও সি। তো ও সির সূত্র হচ্ছে কি এআই অর্থাৎ অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। যেটা আসবে সেটাকে আমাদেরকে দিনে রূপান্তর করতে হবে, অর্থাৎ ডেজ হবে। এখানে কোনো টাইমস বা কোনো কিছু হবে না, এখানে হবে কি ডেজ। এটা হলো সূত্র। তাহলে অসির সূত্র কি পেলাম আমরা? অপারেটিং সাইকেলের সূত্র কি অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি যোগ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অর্থাৎ এভাবে মনে রাখতে পারেন আপনারা যে আই যোগ সিপি, ব্যাস এটা হচ্ছে কি ওসির সূত্র। তারপর আছে কি ক্যাশ কনভারসেশন সাইকেল অর্থাৎ ট্রিপল সি। ক্যাশ কনভারসেশন সাইকেল অর্থাৎ ট্রিপল সি। এই ট্রিপল সি এর সূত্র কি? এটাই মানে এর অপারেটিং সাইকেলের সূত্রের সাথে বিয়োগ হবে কি অ্যাভারেজ পেমেন্ট অফ পিরিয়ড। অর্থাৎ এই যে দেখেন অ্যাভারেজ
এজ অফ ইনভেন্টরি অর্থাৎ AAI যোগ ACP বিয়োগ APP, তাহলে আমাদের যেটা আসবে সেটা হবে কি ডেজ রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি পাবো CCC অর্থাৎ ক্যাশ কনভার্সন সাইকেল। 3 নাম্বার সূত্র কি ক্যাশ টার্নওভার অর্থাৎ এটাকে টাইমের দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে এটা কি সিটির সূত্র কি 360 ডিভাইডেড বাই CCC। এই দেখেন 360 ডিভাইডেড বাই CCC যেটা আসবে সেটাকে টাইমে রূপান্তর করতে হবে। এখানে কিন্তু আবার ডে লিখলে চলবে না, ক্যাশ টার্ন ওভার এখানে টাইমে লিখতে হবে। হ্যাঁ, এই ছিল 3টা সূত্রগুলো খুবই সহজ। আমি আপনাদেরকে একটা নোট দিব, সেই নোটে সুন্দর করে যে সূত্রগুলো সহজে মুখস্থ রাখা ছন্দের আকারে, মানে ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবেন আপনারা। হ্যাঁ, তারপরে 4 নাম্বার সূত্র কি বলা হয়েছে, 4 নাম্বার সূত্র আছে কি মিনিমাম অপারেটিং ক্যাশ অর্থাৎ MOC মক। MO সূত্র কি টি ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার, মানে টি মানে হচ্ছে টোটাল ক্যাশ, হ্যাঁ, বা টোটাল অ্যামাউন্ট, টোটাল ক্যাশ, এর সাথে আমরা টোটাল টার্নওভার ডিভাইডেড বাই ভাগ করলে আমরা কি পাবো, যে টাকাটা পাবো আমরা সেটা হচ্ছে কি MOC, মানে হচ্ছে মিনিমাম অপারেটিং ক্যাশ। তারপরে 5 নাম্বার সূত্র আছে কি ডেইলি ক্যাশ এক্সপেন্ডিচার, ডেইলি ক্যাশ এক্সপেন্ডিচার। তাহলে ডেইলি ক্যাশ এক্সপেন্ডিচারের সূত্র কি টি ডিভাইডেড বাই 360। এই টি আমরা কোথায় পাবো, কারণ আমি প্রথমে যে বললাম, এই দেখেন এখানে বলেছি কি টি মানে হচ্ছে কি টোটাল ক্যাশ, এই টোটাল ক্যাশকে 360 দ্বারা ভাগ করলে আমরা ডেইলি ক্যাশ এক্সপেন্ডিচার পেয়ে যাব। 6 নাম্বার সূত্র কি আছে রিকোয়ার্ড ক্যাশ সূত্রটা খুবই সহজ, ডেইলি ক্যাশ এক্সপেন্ডিচার গুণিত CCC অর্থাৎ 5 গুণিত 2। এই 5 নাম্বার এবং 2 নাম্বার সূত্র যোগ করলে আমরা পেয়ে যাব কি 6 নাম্বার সূত্র। আরেকটা সূত্র আছে কি 7 নাম্বার সূত্র। 7 নাম্বার সূত্র হচ্ছে কি AAI অর্থাৎ প্রথমে যে আমাদের দেখলাম এখানে যে AAI অর্থাৎ অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি, এইটা যদি প্রশ্নপত্রে দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে বের করব, এটার কারণে আরেকটা সূত্র যোগ হবে, সেটা হচ্ছে কি AAI। অনেক সময় প্রশ্নপত্রে AAI দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, যখন থাকে তখন তো থাকলো, আর যদি না থাকে তাহলে আমাদেরকে বের করতে হবে কি 360 ডিভাইডেড বাই ইনভেন্টরি টার্নওভার। এটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে, তাহলে আমাদের 360 ডিভাইডেড বাই ইনভেন্টরি টার্নওভার বিয়োগ করলে আমরা কি পাবো AAI অর্থাৎ অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। এই ছিল মোট 6টা সূত্র। এই 6টা সূত্র খুবই ছোট সূত্র, এই 6টা সূত্র মনে রাখলে অঙ্কগুলো সহজে করে যাবে। তো আমি এখন কয়টা অঙ্ক 2টা অঙ্ক করব, এই 2টা অঙ্ক করলে পরবর্তী অঙ্কগুলো আপনারা একাই পারবেন। তো চলুন অঙ্কগুলো করে নিই আমরা। 1 নাম্বার যেটা প্রবলেম সেটা কি বলেছে দেখেন, গোল্ডেন এন্টারপ্রাইজ হ্যাজ অ্যান ইনভেন্টরি টার্ন ওভার অফ 15 টাইমস। এই যে আমি সূত্রে বললাম না যে ইনভেন্টরি টার্ন ওভার সময় দ্বারা প্রকাশ করা হবে, টাইমের দ্বারা। তাহলে ইনভেন্টরি টার্ন ওভার কত পেলাম আমরা 15 টাইমস। ইচ ইয়ার মানে প্রতি বছর, অ্যান অ্যাভারেজ কালেকশন পিরিয়ড অফ 45 ডেজ, অর্থাৎ এটা কি পেলাম আমরা, এই যে ACP অর্থাৎ ACP অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কত পেলাম আমরা 45 ডেজ, অ্যান্ড অ্যান অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড অফ 14 ডেজ অর্থাৎ APP পেলাম আমরা কত 14 ডেজ, মানে 40 ডেজ 40 দিন। দ্য ফার্ম স্পেন্ডস টাকা 10,80,000 অন ইটস অপারেটিং সাইকেল ইনভেস্টমেন্ট। তাহলে আমাদের ইচ ইয়ার, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট অপারেটিং সাইকেল ইনভেস্টমেন্ট কত পেলাম আমরা 10,80,000। অ্যাজুমিং 360 ডে ইয়ার অর্থাৎ 360 দিনে 1 বছর হয়। রিকোয়ারমেন্ট কি বলেছে, দ্য ফার্মস অপারেটিং সাইকেল মানে হচ্ছে কি OC বের করতে হবে আমাদের, মানে অপারেটিং সাইকেল, এবং দ্য ফার্মস ক্যাশ কনভার্সন সাইকেল মানে হচ্ছে CCC। এইভাবে 2টা 3টা করে আউটপুট করতে বলা হবে, আর কিছুই না। তো আমরা এখন অঙ্কগুলো করে নিই, সমাধানগুলো। প্রথমে আমাদের কি বের করতে বলা আছে OC, তাহলে আমাদের
দ্য ফার্মস অপারেটিং সাইকেল ওসির সূত্র কী ছিল আমাদের? এ এ আই যোগ এ সি পি। তাহলে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি যোগ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এখন এ এ আই মানে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্রশ্নপত্রে কিন্তু দেওয়া নাই। তাহলে আমি কি বলেছিলাম আপনাদেরকে যে এ এ আই সূত্র বের করার নিয়ম হচ্ছে 360 ডিভাইডেড বাই ইনভেন্টরি টার্নওভার, যেটা হচ্ছে 6 নম্বর সূত্র। তাহলে আমাদের 360 ইনভেন্টরি টার্নওভার প্রশ্নপত্রে দেওয়া আছে কত? এই যে দেখেন কত দেওয়া আছে এখানে, 15 টাইমস। এই যে ইনভেন্টরি টার্ন ওভার অফ 15 টাইমস। তাহলে আমাদের ইনভেন্টরি টার্ন ওভার 15 টাইমস, তাহলে 360কে 15 দ্বারা ভাগ করলে হয় কত? 24। এই 24 হচ্ছে আমাদের কি? এএআই অর্থাৎ অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। তাহলে এএআই পেলাম আমরা কত? 24 যোগ এসিপি প্রশ্নপত্রে দেওয়া আছে কত? 45 ডেজ। 45 ডেজ যোগ করলে 69 ডেজ অর্থাৎ 69 দিন। এটা হচ্ছে কি? অপারেটিং সাইকেল। 2 নম্বরে কি বলা হয়েছে? ক্যাশ কনভার্সন সাইকেল। ট্রিপল সি মানে ক্যাশ কনভার্সন সাইকেল। ট্রিপল সি এর সূত্র কি? ওসি থেকে এপিপি বাদ, অর্থাৎ ওসি সূত্র থেকে এপিপি বাদ। ওসি সূত্র কি ছিল? অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি যোগ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, এর সাথে কি বিয়োগ করতে হবে? অ্যাভারেজ পেমেন্ট অফ পিরিয়ড। তাহলে এই যে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি অর্থাৎ এ এ আই আমরা কত বের করেছি? 24। তাহলে যে 24 যোগ 45, এটা হচ্ছে এসিপি আমরা প্রশ্নপত্রে দেওয়া আছে কত? 45 ডেজ। তাহলে 45 মাইনাস প্রশ্নপত্রে আরেকটা জিনিস দেওয়া আছে কি? এপিপি অর্থাৎ অ্যাভারেজ পেমেন্ট অফ পিরিয়ড। এই যে দেখেন অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড অফ 40 ডেজ, আমরা এটাও প্রশ্নপত্রে পেয়ে গেলাম। তাহলে 40, তাহলে 24 আর 45 যোগ করলে হয় 69 মাইনাস 40। 69 থেকে 40 বাদ দিলে হয় 29। এইটা হচ্ছে আমাদের কি? সি ক্যাশ কনভার্সন সাইকেল। আপনারা সাইডে এভাবে ছোট্ট করে নোট উল্লেখ করে দিতে পারেন, তাহলে মাস্টারেরা বা শিক্ষকরা অনেক সময় খুশি হয়ে ভালো একটা নাম্বার দেয় পরীক্ষার খাতায়। আর যদি উল্লেখ না করেন তাও কোনো প্রবলেম নাই, তবে উল্লেখ করা সব থেকে ভালো। আমরা আরেকটা অঙ্ক করব এই অধ্যায়ে বা এই চ্যাপ্টারের এই ফরম্যাটের আরেকটা অঙ্ক করব। প্রশ্ন বলা হয়েছে কি? ফলোয়িং ইনফরমেশন আর অবটেইনড ফ্রম নক্সি ট্রেডার্স। কি বলা হয়েছে? 1 নম্বর পয়েন্টে আছে কি দেখেন, ডেবটর্স আর কালেক্টেড আফটার 45 ডেজ, ইনভেন্টরিজ অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড 75 ডেজ অ্যান্ড ক্রেডিটর্স পেমেন্ট পিরিয়ড 30 ডেজ। 2 নম্বর বলা হয়েছে অ্যানুয়াল এক্সপেন্ডিচার অফ দ্য ফার্ম ইজ টাকা 1,20,00,000। আমি কিচ্ছু বলবো না অঙ্কে, আমি শুধু সলিউশন করে দেবো। আপনারা বুঝতে পেরেছেন কিনা নিচে কমেন্টে আপনারা জানান। প্লিজ 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 আপনাদের কাছে হাত জোর করছি, আপনারা যদি বুঝতে না পারেন, যেখানে বুঝতে পারবেন না আপনারা কমেন্টে বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রিকোয়ারমেন্টে কী কী বলা হয়েছে দেখেন, ক্যাশ কনভারসেশন সাইকেল অ্যান্ড ক্যাশ টার্নওভার। ক্যাশ কনভারসেশন সাইকেল অর্থাৎ ট্রিপল সি তো আমরা আগের অঙ্কে শিখলাম, এখানে নতুন জিনিস আছে কি? ক্যাশ টার্নওভার। আর 2 নম্বর বলা হয়েছে কি? মিনিমাম অ্যামাউন্টস অফ ক্যাশ টু বি মেনটেন বাই দ্য ফার্ম। অর্থাৎ আমরা এখানে 2টা জিনিস নতুন শিখবো, সেটা হচ্ছে কি? ক্যাশ টার্নওভার অর্থাৎ সিটি এবং কি মিনিমাম অ্যামাউন্টস অফ ক্যাশ। এই 2টা জিনিস আমরা নতুন শিখব। তাহলে ট্রিপল সি এর সূত্র তো সবই জানি, এএআই যোগ এসিপি মাইনাস এপিপি। এখন এএআই মানে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্রশ্নপত্রে দেওয়াই আছে কত? 75 ডেজ। কীভাবে 75 ডেজ আমরা বুঝবো? কারণ এখানে এই যে বলা আছে কি ইনভেন্টরিজ, এই যে ইনভেন্টরিজ অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড 75 ডেজ, কারণ এখানে ইনভেন্টরি কথা আছে, এই জন্য আমাদের ইনভেন্টরিটাকে ধরতে হবে। ইনভেন্টরি কথা না থাকলেও এরকম কিছু একটা থাকবে যেটাকে আমরা ইনভেন্টরি বা মজুদ হিসাবে ধরবো। তাহলে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি কত? 75 পেলাম আমরা। এসিপি পেলাম কত? অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কত পেয়েছি আমরা? 45 ডেজ প্রশ্নপত্রে দেওয়া আছে, মাইনাস এপিপি অ্যাভারেজ পেমেন্টও দেওয়া আছে কত? পেমেন্ট পিরিয়ড দেওয়া আছে কত? 30 ডেজ। তাহলে 75 আর 45 120 মাইনাস 30, 120 থেকে 30 বাদ দিলে হয় কত? 90। এটা হচ্ছে 90 দিন ট্রিপল সি।
এখন আরেকটা নতুন জিনিস কি হচ্ছে, সেটা হচ্ছে ক্যাশ টার্নওভার, অর্থাৎ হচ্ছে কি সিটি। এটা নতুন জিনিস। সিটির সূত্র হচ্ছে, সেটা হচ্ছে 4 নাম্বারে দেওয়া ছিল যে 360 ডিভাইডেড বাই ট্রিপল সি। তাহলে 360 ডিভাইডেড বাই ট্রিপল সি পেলাম আমরা কত, 90। 360 ভাগ 90 হয় কত, 4। এই 4 টাইমস, ক্যাশ টার্নওভার সবসময় টাইমস দ্বারা প্রকাশিত হবে, তাহলে 4 টাইমস। আর আরেকটা হচ্ছে জিনিস নতুন কি, মিনিমাম অপারেটিং ক্যাশ, অর্থাৎ এম ও সি, যেটা সূত্র আছে 7 নাম্বারে যে সূত্র, সরি 4 নাম্বারে যে সূত্রটা আছে, 4 নাম্বারের সূত্র কি, মিনিমাম অপারেটিং ক্যাশ। তাহলে মিনিমাম অপারেটিং ক্যাশের সূত্র ছিল টি ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার। তাহলে টি মানে টোটাল অ্যামাউন্ট, প্রশ্নপত্রে কত দেওয়া আছে, 1,20,00,000, 1,20,00,000 টি। আর ক্যাশ টার্নওভার কত পেলাম আমরা, 4 টাইমস। তাহলে এই যে 1,20,00,000 ডিভাইডেড বাই 4, তাহলে 1,20,00,000কে 4 দ্বারা ভাগ করলে হয় কত, 30 লক্ষ। এই 30 লক্ষ হচ্ছে আমাদের মিনিমাম অপারেটিং ক্যাশ, মানে পরিচালনা করার জন্য যে ন্যূনতম মূলধন থাকা দরকার বা টাকা থাকা দরকার, সেটা হচ্ছে কি মিনিমাম অপারেটিং ক্যাশ। তো এই ছিল অঙ্ক। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে বা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলবেন, আমি নিশ্চিত আপনাদেরভাবে বুঝিয়ে দেবো, সুন্দর করে বুঝিয়ে দেবো, আরও সহজভাবে যতটুকু পারি সহজ করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু প্লিজ আপনাদের কাছে হাত জোর করছি, যারা আমার ভিডিও দেখেন তারা অধিকাংশই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। এই গরিব মানুষের কথা চিন্তা ভাবনা করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন এবং লাইক এবং কমেন্ট তো আপনারা অবশ্যই করুন। সো দেখা হবে আগামী ক্লাসে অঙ্ক এবং নতুন আরেকটি টপিকস নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।